5 বছর পর পর সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সম্পদের হিসাব দিতে হবে। নিজ নিজ বিভাগে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশ বাস্তবায়নের রিপোর্ট জমা দিতে হবে 3 মাসের মধ্যে। মঙ্গলবার এক রিটের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন ও রুল জারি করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাঁটাবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ। জনাব খায়ের মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই আপনার কাছে, যে রিটার্নে তো সম্পদের হিসাব দিতেই হয়, তারপরও কেন সরকারি চাকুরিজীবী যারা আছেন তাদের আলাদাভাবে দিতে হবে? আপনাকে ধন্যবাদ। সরকারি চাকরিজীবীদের আলাদাভাবে দিতে হবে, তার একটা কারণ হচ্ছে সরকারি চাকরিজীবীদের মতো অন্যান্য আমরা যেসব চাকরি আমাদের দেশে আছে সেখানে থেকে তারা পাবলিক অফিস হোল্ড করেন, তাদের কাছে মানুষ সুবিধা, তাদের যেসব দৈনন্দিন কাজ সেগুলোর জন্য যান, এবং সেখানে একটা সুযোগ আছে। আপনি যদি বাংলাদেশের আইনগুলো দেখেন, দুর্নীতি দমন কমিশন 2004 কিংবা আমাদের করাপশন অ্যাক্ট 1947 কিংবা পেনাল কোড, সব জায়গায় কিন্তু সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কথা বলা হয়েছে। একটা কারণ, আপনি আরো একটা বিষয় ডাটা দিলে পরিষ্কার হবে, কারণ 2023 সালে দুর্নীতি দমন কমিশনের যতগুলো মামলা দায়ের হয়েছে তার প্রায় 98% আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি সংক্রান্ত। সুতরাং কথা নির্দ্বিধায় বলা যায় যে দেশে দুর্নীতির যেসব রিপোর্ট আমাদের কাছে আসে, আমরা শুনি, সেগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলয়ের মধ্যেই হয় এবং তারা কোনো না কোনোভাবে এর সাথে যুক্ত থাকেন। সুতরাং তাদের যদি প্রশ্নবিদ্ধ আয়ের কথা শোনা যায় বা তাদের যদি কোনো ভাবে যেটা আমরা বলি যে তার জ্ঞাত আয় বহির্ভূত আয়ের আছে এরকম জীবন ধারণ তিনি করেন, সুতরাং সেই সুযোগটা তাদের বেশি বলেই তাকেই আসলে আয় ব্যয়ের হিসাব দেওয়ার প্রশ্নটা সবচেয়ে বেশি আসে তার জন্য। জি, আর সম্পদের হিসাব দিল কিন্তু যাচাই বাছাই হলো না বা জবাবদিহি হলো না, সেক্ষেত্রে দুর্নীতি কি বন্ধ হবে? না, দেখেন, এখানে কোর্ট একটা অসাধারণ অবজারভেশন দিয়েছে আজকে। আসলে এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে দুর্নীতি। আমাদের তো, আমি যতগুলো আইন বললাম, আমাদের অসাধারণ আইন আছে, এবং দুর্নীতি দমন কমিশন আপনারা জানেন যে অত্যন্ত ক্ষমতাবান একটা প্রতিষ্ঠান, এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান একজন অ্যাপেলেট ডিভিশনের জাজের সমান পরিমাণ ক্ষমতা, এবং অন্যান্য সদস্যরা হচ্ছেন হাইকোর্ট ডিভিশনের জাজের, এবং তাদেরকে কিন্তু তাদের মেয়াদ শেষ হলে অপসারণ করা যায় না। অর্থাৎ অত্যন্ত বেশ ক্ষমতাবান একটা প্রতিষ্ঠান। এখন তাদের সদিচ্ছার অভাবই আমার মনে হয় সবচেয়ে বড় এখানে কারণ। কেননা যে ডেটাটা আমি একটু আগে দিলাম, যে গত বছরের প্রথমাংশের তার প্রায় 96% মামলায় যারা দোষী, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, প্রায় 374 জন, তারা সবাই মধ্য এবং নিম্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী। অর্থাৎ অনলি 4% হচ্ছে হায়ার অফিসিয়ালস। এইটা খুবই ভয়ঙ্কর একটা তথ্য, কেননা হায়ার অফিসিয়ালসদের দুর্নীতির অভিযোগ আমরা হালের যতগুলো শুনছি এখন পত্রপত্রিকা এবং মিডিয়াতে, সেখানে দেখা গেছে যে রাঘব বোয়ালরাই অনেক বেশি মাত্রা এবং বেশি অঙ্কের টাকায় দুর্নীতি করেন, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনার, আমি মনে করি দুদকের এখানে একটা চরম ধরনের অনিচ্ছা বা ব্যর্থতার প্রকাশ আছে। কেননা নতুন আইন হওয়ার পরে দুর্নীতি দমন কমিশন অত্যন্ত শক্তিশালী, এবং তারা চাইলে একটু জানতে চাই যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে আইন অনুযায়ী 5 বছর পর পর সম্পদের হিসাব দিতে হবে। এতদিন তাহলে কেন দেয়া হলো না, তার জবাব কে দেবে? অবশ্যই এই জায়গাটাতে আমি আসছিলাম। দেখেন, আমাদের যতগুলো আমরা উন্নত দেশের কথা বলি, আমাদের প্রতিবেশী দেশের কথা বলি, দুর্নীতি দমন এটা এখন সব জায়গায় একটা যুদ্ধের মতো, এবং কর্মকর্তা কর্মচারীদের তাদের সম্পদের বিবরণ দিতে হবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশে হয়নি, তার একটা কারণ ওই যে আমরা দুর্নীতির এক ধরনের চর্চার মধ্যেই চলে গেছি, এবং আমরা এটা অনেকটা সয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এবং সরকারের ভেতরে এবং বাইরে, এবং বর্তমান সরকারের আপনি দেখবেন যে তাদের কিন্তু সর্বশেষ ইলেকশনের যে ম্যানিফেস্টো, সেখানে ছিল জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং আমরা আশা করব তারা এটা জারি রাখবেন, এবং এই বাস্তবতায় এটা যে চর্চাটা শুরু হয়েছে সেটা চলতে থাকবে, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় ব্যয়ের হিসাব 5 বছর না, আমার মনে হয় প্রতি বছরই নিতে হবে, সেরকম একটা দাবি আমরা তুলতেই পারি। অধ্যাপক খায়ের মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।